আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেফতার। 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যবসায়ীদের। বাজার হারানোর শঙ্কা নেই, দাবি অর্থ উপদেষ্টার। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের আশাবাদ ডক্টর আলী রিয়াজের। জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। চোখের জলে দিন কাটে জুলাই আন্দোলনে মাদারীপুরের প্রথম শহীদ দীপ্তর মা বাবার। রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ায় ক্ষুব্ধ পরিবার। এবং উজানের ঢলে ফেনী ও নোয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ফুলগাছিতে একজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবুল বারকাতকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে ধানমন্ডি থেকে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি বলেন, দুদকের এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাতে বিচারকদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি চাকরি আইন আর 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি হতে অবসর প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা সরকারি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন বলেও এতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে রপ্তানিমুখী শিল্প সহ বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের মতে, মার্কিন শুল্ক নীতি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আলোচনার মাধ্যমে আমদানি বাড়িয়ে ও রপ্তানি কমিয়ে ইউএস ট্যারিফ কমানোর সুযোগকে কাজে লাগাতে পারে। প্রয়োজনে ব্যবসায়ীরা আমেরিকান ক্রেতাদের সাথে বৈঠকে বসবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি শরফুল আলমের রিপোর্ট। মার্কিন সরকার নতুন শুল্ক কাঠামো ঘোষণা করেছে। 35% শুল্ক আরোপের ফলে পণ্যের প্রতিযোগিতামূলক দাম কমে প্রভাব ফেলতে পারে দেশের রপ্তানিমুখী শিল্পে। উচ্চ মূল্যের কাঁচামাল এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপের সাথে রপ্তানি পণ্যের শুল্ক বাড়লে পোশাকের অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, এতে পোশাকের দাম যেমনি বাড়বে তেমনি কমে যেতে পারে রপ্তানির পরিমাণ। ট্যারিফ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রতিনিয়ত। 10% ট্যারিফ থাকা আর 35% থাকা অনেক পার্থক্য। 35 হলে এটা অ্যাবজর্ব করার কোনো জায়গা থাকবে না। সেক্ষেত্রে যেটা হবে, ভোক্তা পর্যায়ে এটার কনজাম্পশন কমে যাবে। আর শুরুতে যেটা হবে সেটা হচ্ছে এই যে অনেক ফ্যাক্টরি বসে যাবে। এই মুহূর্তে নেগোসিয়েশন হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। সো পরবর্তী ধাপে এই নেগোসিয়েশনটা যে যার মতো আমরা নেগোসিয়েশন করব। একটা অনিশ্চয়তা তো আছেই, বিশেষ করে আগামী 1 মাস। এরপরে পরবর্তী একটা কোয়ার্টার, যে অর্ডারগুলো ইতিমধ্যে আমরা নিয়ে নিয়েছি, সেটা হলো বড় চ্যালেঞ্জ। অতিরিক্ত শুল্কের কারণে 10 থেকে 15% হারে পণ্যের অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, বাংলাদেশের এখনই উচিত হবে বহুমুখীকরণে জোর দেয়া। শুধু তৈরি পোশাক নয়, তথ্য প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে গুরুত্ব দিয়ে পণ্যের বহুমুখী বাজার খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শুধু নীতিগত সহায়তায় নয়, প্রয়োজন আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানো। বাংলাদেশ এখন পর্যন্ত যে অফার দিয়েছিল তারা হিসেব করে দেখেছে এটা মাত্র 2% কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এবং সেই কারণে 37 থেকে 35 হয়েছে। একটি বৃহত্তর শুল্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রকিউরমেন্ট চুক্তি করতে পারে।
আউট অফ দ্য বক্স কিছু যদি আমরা প্রস্তাবনা নিয়ে যেতে পারি, এবং সেটি হতে পারে আমাদের WTO কাঠামোর ভিতরেই, সেটা হলো যে উভয় দেশের ভিতরে একটি কিছু বিশেষ পণ্যের ক্ষেত্রে PTA এগ্রিমেন্ট করা, এবং সেই আলোকে আমাদের কিছু পণ্য শুল্ক কাঠামো পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেখানে কিছু শূন্য শুল্ক সুবিধা দেওয়া বা কম শুল্ক সুবিধা দেওয়া। মার্কিন শুল্ক নীতির পরিবর্তনের কারণে অর্থনীতিতে চ্যালেঞ্জ বাড়লেও সুযোগ আসতে পারে নতুন বাজার ও নতুন খাতকে খুঁজে বের করা। এতে মার্কিন বাজারের প্রভাব কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ালেও কোয়ালিটি ঠিক থাকলে দেশটির বাজার হারানোর শঙ্কা নেই বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। বড় বড় ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কেনা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। ATN বাংলাকে এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন, বাণিজ্যিক কৌশল হিসেবেই শুল্কের চাল দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির ট্রাম্প কার্ডে টালমাটাল অনেক দেশের অর্থনীতি। আমেরিকায় রপ্তানি নির্ভর দেশগুলো পড়েছে চরম বিপাকে, বিশেষ করে শঙ্কায় বাংলাদেশের গার্মেন্টস খাত। কারণ একক দেশ হিসেবে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। প্রতি বছর রপ্তানি হয় প্রায় $800 কোটি, যেখানে শুল্ক দিতে হয় 15%। 1 আগস্ট থেকে নতুন হার কার্যকর হলে শুল্ক দিতে হবে 50%। এতে অনেক গার্মেন্টস বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তবে অর্থ উপদেষ্টা বলছেন, কোয়ালিটি ঠিক থাকলে তৈরি পোশাক রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না। অন্য দেশ যে ডিউটি করে সেটাকে আমি আর বাইপাস করতে পারবো না, তাই না? যাই দেয় নিয়ে তো আর আমার ইন্ডাস্ট্রিকে সাজাতে হবে। এই ব্যাপারে এই চ্যালেঞ্জটা কিন্তু RMD সেক্টরকে নিতে হবে। সম্ভাবনাও আছে, যদি চীনের উপরে যদি বেশি হয়, কিছু কিছু অর্ডার হয়তো আমাদের দিকে আসতে পারে। তবে একটা ভালো দিক আছে বাংলাদেশের গার্মেন্টে, যে ব্র্যান্ড নেমগুলো, আমি তাদের সাথে বেশ কথা হয়েছে, গ্যাপ বলেন, H&M বলেন, মার্কস অ্যান্ড স্পেন্সার বলেন, এরা কিন্তু মোটামুটি বাংলাদেশের কোয়ালিটি এবং বাংলাদেশের যে তাদের সম্পর্ক RMD, তারা কিন্তু অত্যন্ত সন্তুষ্ট। তারা সহজে যেতে চায় না, এটা ওরাও বলেছে। আমরা নতুন মার্কেটে আমরা যেতে চাই। আমি মনে করি যে এটা একেবারে পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে তা না, যদি ওদের কোয়ালিটিটা এবং টাইমলি শিপমেন্ট যদি করে, হয়তো কিছুটা ইচ্ছা হবে। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে গত 3 মাসে তৎপরতায় কোনো ঘাটতি ছিল না, কিন্তু বাণিজ্যিক স্বার্থের কৌশল হিসেবে ট্রাম্প বিভিন্ন দেশের উপর বিভিন্ন হারে শুল্ক নির্ধারণ করেছেন, যা কমাতে বাণিজ্য উপদেষ্টা ও সচিব যুক্তরাষ্ট্রে USTR এর কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করছেন। আমেরিকার কৌশল তো বটেই, এটা তো ট্রাম্প আসছে যেমনি হোক তার ইস্যুটাকে বাড়াবার জন্য, তার যে কমোডিটি ইমব্যালেন্স আছে, ট্রেড ব্যালেন্সটা কমাবার জন্য। মানে ওদের যা যা আছে আমরা কিনবো বেশি, এবং তখন ওরা সুবিধা রেসিপ্রোকাল, এটা তো সেখানে বলছে রেসিপ্রোকাল ট্যারিফ, যে তোমরা আমাদের কাছে নেবে, আমরা তোমাদের কাছে নেব। রপ্তানির জন্য একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের উপর অতি নির্ভরতা কমানোর পরামর্শ সরকারের। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে 3 দিনের শুল্ক আলোচনা দ্বিতীয় দফার দ্বিতীয় দিন শেষ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ার এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে 2 দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে প্রায় সব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 11টায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যুগুলো নিয়ে গভীর আলোচনা হয়। উভয় পক্ষে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। আগামী সপ্তাহে সংস্কার ইস্যুতে গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হবে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে তিনি আশাবাদ জানান, জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হবে জুলাই সনদ। এদিকে জুলাই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তরিক ইসলামের রিপোর্ট। 3 দিনের বিরতি শেষে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আবারও সংলাপে বসেন রাজনৈতিক দলের নেতারা। আলোচনার ইস্যু ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়। সংলাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল মত দিলেও এখনও চূড়ান্ত হয়নি এর গঠন প্রক্রিয়া। একই সাথে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা নিয়ে নানা আলোচনা হলেও তাতেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। অ্যাপিলেট ডিভিশনের জ্যেষ্ঠতার আলোকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে। জরুরি অবস্থা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, সরকারি দল বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে বোঝাপড়া করে তারপরে জরুরি অবস্থা বিধানটা এটাকে চালু করা দরকার। একটা আইনের ভিতর দিয়ে সাংবিধানিক একটা বাধ্যবাধকতার মধ্য দিয়ে যেন প্রধান বিচারপতি নিয়োগের জায়গায় একটা বিধান তৈরি করা হয়। সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় তার দল। কনস্টিটিউশন কোনো লিটারেচার নয়, কনস্টিটিউশনকে কনস্টিটিউশনের জায়গায় থাকতে হবে। লেজিটিমেসি দেওয়ার জন্য, ধারণ করার জন্য চতুর্থ তফসিলে যদি আনতে হয়, ঐক্যমত্য হয়, তাহলে পরে এখানেই সেফটি হিসেবে ক্রান্তিকালীন বিধানের সাথে আমরা গভর্নমেন্টের লেজিটিমেসি প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে আমরা ওখানে এমবডিড করতে পারি এবং সেই লেজিটিমেসিটা ওখানেও আসতে পারে। জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে আশা করেন ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। অনেক বিষয়ে নিষ্পত্তি হয়নি, আলোচনা হয়েছে, সেটা যেহেতু অগ্রগতি হয়েছে আমরা আগামী সপ্তাহগুলোতে আশা করছি যে সেগুলোর ব্যাপারে একটা মীমাংসার জায়গায় আমরা যেতে পারব। সেটাই লক্ষ্য, সেটাই উদ্দেশ্য। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে মৌলিক বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানোর কথাও জানান আলী রিয়াজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আরো নতুন মাত্রায় এগিয়ে নিতে কাজ করবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কমিউনিস্ট পার্টির দাওয়াতে 5 দিনের চীন সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বে একে অন্যের সহযোগিতা ছাড়া চলা অসম্ভব। ন্যায় বিচার, দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গড়তে এবং জুলাই অভ্যুত্থানকে সম্মান জানিয়ে সুন্দর দেশ গড়ার বিষয়ে চীনের সাথে আলাপ করবেন। জামায়াতের 9 সদস্যের প্রতিনিধি দল আগামী 16 জুলাই দেশে ফিরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 8 জন একসাথে আছি, আমাকে আপনারা সবাই চিনেন। আমরা এই সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আছে এটাকে আরো নতুন একটা মাত্রায় কিভাবে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করব। এই ডায়ালগের উদ্দেশ্য হচ্ছে একে অন্যকে জানা এবং গ্লোবাল ভিলেজের আমরা একটা ঘরের বাসিন্দা, একে অন্যের ক্লোজ হওয়া। বর্তমান দুনিয়া একে অন্যের সহযোগিতা ছাড়া চলা অসম্ভব, আমাদের লাগবেই একে অন্যের সহযোগিতা। তা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের বুকে একটা ফেয়ার ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার যাতে এনশিওর করা যায় এবং একটা গুড গভর্নেন্স আগামীতে যাতে হয়। তা আমাদের এই এক্সক্লুসিভ যে এজেন্ডাগুলো আছে সেগুলো নিয়েও আমরা দেশে বিদেশে কথা বলি। জুলাই আন্দোলনে মাদারীপুরে প্রথম শহীদ হন জেলার সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগে 2য় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে। গত 1 বছর ধরে সন্তানের স্মৃতি আর চোখের জলে বেঁচে আছেন দীপ্তর মা বাবা। স্থানীয় প্রশাসনের নানা সহযোগিতা পেলেও দীপ্তকে জুলাই শহীদের মর্যাদা না দেওয়ায় ক্ষুব্ধ তার পরিবার। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। ঘরের এই রুমটিতেই থাকতেন দীপ্ত দে। পুরো ঘরটি এখন তেমনই আছে যেমনটা আগে ছিল, শুধু দীপ্তই নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মৃত্যু হয় এই মেধাবী তরুণের। বড় ছেলেকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি তার বাবা মা। বাঁচাও বাঁচাও করলো, সেটাই কেউ একটু দয়া করে একটু নুটাইলো না, আমি আর কি চাই। জুলাই শহীদের মর্যাদা না দেয়ায় ক্ষুব্ধ দীপ্তর পরিবার। সরকারি অনুদানের কথা মানে এটা কাগজপত্র জমা দিছি, এখনো কাগজপত্র রেডি হয় নাই আর কি। আর কি সুখে থাক, শান্তিতে থাকে, এটাই চাইতেছি। দীপ্তর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান
জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। শহীদ দীপ্তের একটি স্মৃতিস্তম্ভ তারা নির্মাণ করেন, তারা যদি এবারও নির্মাণ না করেন, আমরা দীপ্তর সহযোদ্ধারা যারা জীবিত আছি তারাই দীপ্তকে আমাদের ভিতরে বাঁচিয়ে রাখবো। সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে, সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। স্পেশালি দীপ্তর জন্য আলাদা করে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা ব্যবস্থা নেবেন। গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও ছাত্রলীগ কর্মীদের হামলায় শিক্ষার্থীরা জেলার শকুনি লেকে ঝাঁপ দেয়, পানিতে ডুবে মারা যান দীপ্ত দে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র সনদ দিতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দলের দশম দিনের জুলাই পদযাত্রা শেষে মাগুরায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো ছবিতে রিপোর্ট করছেন মনির হোসেন তবু। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দুপুরে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপি নেতাকর্মীরা। এর আগে সদরের ইছাখাদা বাজার থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সদর উপজেলার সামনে গাড়ি বহর থেকে নেমে মাগুরা শহর অভিমুখে পদযাত্রা করেন নেতাকর্মীরা। শহরের ভাইনা মোড় চত্বরে এক পথসভায় অংশ নেন তারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যে সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবার মাঠে নামবো। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার তাগিদ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। আপনাদের দুয়ারে এসেছেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা চলে এসেছে আপনাদের দ্বারে দ্বারে। এই জুলাইয়ের যারা হত্যাকাণ্ড চালিয়েছে সেই বিচারের দাবিতে সামনে এগিয়ে এসেছি, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনালে পথসভা করে এনসিপি। সেখানে তাদের স্বাগত জানায় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা। পথসভায় জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হতে যাওয়া সমাবেশে অংশ নিয়ে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মনির হোসেন তপু, এটিএন বাংলা। বৃষ্টি কমে আসায় ফেনীতে বন্যার পানি নামতে শুরু করেছে। পানি নেমে যাওয়ায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও 21টি স্থানে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এখনও পানিবন্দী লক্ষাধিক মানুষ। 3টি উপজেলার 110টি গ্রাম প্লাবিত হয়েছে। উদ্ধার ও ত্রাণ সহায়তায় যোগ দিয়েছেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ফুলগাছিতে টানা বর্ষণ ও ঢলের পানিতে একজনের মৃত্যু হয়েছে। ভোলা নিম্নাঞ্চল থেকেও কমতে শুরু করেছে পানি। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে বানভাসী মানুষ। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অবৈধ নির্বাচনের কারণেই ফ্যাসিবাদ তৈরি হয় এবং চলমান নির্বাচন পদ্ধতি সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও ফ্যাসিস্ট সরকার জন্ম নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরলে আবারও স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার সুযোগ পাবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানান তিনি। বিহার পদ্ধতিকে কেন্দ্র করে সৃষ্ট এই বিতর্ক নিরসনে জাতির জন্য কল্যাণকর যে প্রস্তাবনা উপস্থাপন করেছি, বিএনপি, জামায়াতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের
সেবা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পেশা নার্সিং, অথচ দেশে প্রতিনিয়ত বাড়ছে নার্স সংকট। কম বেতন, সরকারি নিয়োগের অভাব সহ নানা কারণে এ পেশায় আসতে আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থীরা। আগ্রহ ফেরাতে উদ্যোগ নিয়েছে নাটোরের প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। দক্ষ নার্স গড়ে তুলে দেশের সংকট দূর করে বিদেশেও পাঠাতে চান প্রশিক্ষিত নার্সদের। নাটোর থেকে ফিরে আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। প্রতি ৩ জন রোগীর বিপরীতে একজন নার্স থাকার কথা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। সরকারিভাবে নিয়োগ কম হওয়া এবং সুযোগ সুবিধার অভাবে এই পেশার প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে তরুণ তরুণীরা। শুধু নিয়োগ নয়, কর্মপরিবেশ ও স্বীকৃতি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে এই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছে উত্তরের জেলা নাটোরে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানটি নার্স তৈরিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। শুধু পাঠ্য বই নয়, আধুনিক ও আন্তর্জাতিক মানের ল্যাবের মাধ্যমে মিলছে প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ। এছাড়াও থাকা খাওয়া সহ কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য রয়েছে চাকরির নিশ্চয়তা। আমাদের এখানে যেরকম পড়াশোনার মান অন্যান্য নার্সিং কলেজের তুলনায় অনেক ভালো। পড়াশোনার মানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এখানে আমাদের ল্যাব ফ্যাসিলিটিও অনেক ভালো। ইনফ্রাস্ট্রাকচার বলেন, সব কিছু সুযোগ সুবিধা, ক্রাইটেরিয়া ফিলফিল, তারপর সিলেবাস অনুযায়ী ক্রাইটেরিয়া যা দরকার সবকিছু আমাদের আছে। আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের চেয়ারম্যান উজভা চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অবদান রাখার পরও নার্সরা সেভাবে সামাজিক স্বীকৃতি পায়নি। সামাজিকভাবে নার্সদের একটা মর্যাদা দিতে হবে। নার্সদের বিদেশে পাঠানোর যেই একটা সম্ভাবনা আসছে বর্তমানে, সেটার জন্য আমরা মনে করছি আমাদের আরেকটা বড় ইনস্টিটিউট করে সেখানে আরো বেশি নার্স গড়ে তুলে তাদেরকে বিদেশ উপযোগী করে ইন্টারন্যাশনাল লেভেলে একটা অ্যাক্রিডিটেশন, একটা সার্টিফিকেট তার হাতে যদি আমি তুলে দিতে পারি, তাহলে আমার তাকে বাংলাদেশের বাইরে পাঠাতে হবে না, সে নিজেই তার পথটা করে নিতে পারবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নার্সের ব্যাপক চাহিদা থাকার বিষয়টি তুলে ধরেন সৌদি বাংলা চেম্বারের আহ্বায়ক আশরাফুল হক চৌধুরী। বলেন, কারিকুলাম আন্তর্জাতিক মানের হলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও এই পেশার সম্ভাবনা রয়েছে। আপনারা প্রচুর পরিমাণে নার্সিং ট্রেনিং, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং, কেয়ার গিভার ট্রেনিং এগুলো আপনারা ভালোভাবে দেন। জয়েন্ট সার্টিফিকেশনের মাধ্যমে আপনারা সৌদি আরব বা মিডল ইস্টের অন্যান্য কান্ট্রিতে, ইভেন জাপান এবং কোরিয়াতে আপনারা পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগ সফল হলে দেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনি প্রশিক্ষিত নার্স বিদেশে পাঠানো সম্ভব হবে। সারা দেশে যেখানে প্রয়োজন 3 লাখ নার্স, ঠিক তার বিপরীতে পুরো বাংলাদেশে রয়েছে মাত্র ৭৯,০০০ নার্স, যা স্বাস্থ্য খাতের জন্য একটি হুমকি। আর এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রাণ আরএফএল গ্রুপের প্রতিষ্ঠিত আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ। উন্নত মানের নার্স তৈরির পাশাপাশি রেমিটেন্সেও তারা চাইছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, নাটোর। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়েছে। গত ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তারের পর সিওলের একটি আটক কেন্দ্রে বন্দী রাখা হয়েছে তাকে। রাজধানী সিওলের একটি আদালত মামলার আলামত ধ্বংস করতে পারেন আশঙ্কায় সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৩রা ডিসেম্বর দেশটির আইন প্রণেতারা প্রেসিডেন্ট সামরিক আইন জারির ঘোষণা প্রত্যাখ্যান করার প্রস্তুতি নেওয়ার সময় সংসদে সশস্ত্র সৈন্য পাঠিয়ে বেসামরিক সরকারকে উৎখাতে চেষ্টা করেন ইয়োন। এই ঘটনার জেরে দেশটিতে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়। চলতি বছরের জানুয়ারিতে দেশটির পুলিশ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট ইয়োনকে গ্রেপ্তার করে। এবারে খেলার খবর। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স।
প্রভিডেন্সে আগে ব্যাট করে 5 উইকেটে 162 রান তোলে রংপুর। সর্বোচ্চ 44 রান আসে কাইল ম্যারসের ব্যাটে। জবাবে 5 উইকেটে 136 রান করে জয়ের কাছাকাছি চলে যায় গায়ানা। কিন্তু খালেদের অসাধারণ বোলিংয়ে 5 বল হাতে রেখে 154তে অল আউট হয় প্রতিপক্ষ দল। 36 রানে 4 উইকেট নেন বাংলাদেশ দলের পেসার। অন্যদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে 22 রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। সাকিবের 58 রানের ইনিংসে 165 রান তোলে তারা। জবাবে 8 উইকেটে 143 রানে থামে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইনিংস। 13 রানে 4 উইকেট নেন সাকিব আল হাসান। ইনিংস বড় করতে না পারলে ম্যাচ জেতা যায় না। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি20তে 7 উইকেটের হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটা বলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এ সময় তিনি প্রতিপক্ষ দলের ব্যাটার কুশল মেন্ডিসের প্রশংসা করে বলেন, এভাবেই সেট ব্যাটারদের ইনিংস বড় করতে হয়। 51 বলে 73 রান করে ম্যাচ জয়ী ইনিংস খেলেন লঙ্কান ক্রিকেটার। I think they will actually start giving everything whatever they can. One thing for in the field, which is I proudly say that they didn't give up. They were fighting. You can see in the field also. They were fighting, and that's what we look for. And if they keep doing it and keep believing that, I think with those spinners, and if we can bowl well up top and bat well, I think we can challenge anyone. সাফ অনূর্ধ্ব 20 নারী ফুটবলের উদ্বোধনী ম্যাচে বিকালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফেভারিট হিসেবে নামবে স্বাগতিক দল। সম্প্রতি এএফসি নারী সাফ চ্যাম্পিয়নশিপ বাছাই পরীক্ষায় পাশ করে ফেরা দলের একাধিক সদস্য আছেন বয়সভিত্তিক এই দলে। জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার অনূর্ধ্ব 20 দলের নেতৃত্বে থাকছেন। তাছাড়া বাংলাদেশ খেলবে স্বাগতিক সুবিধা নিয়ে। আসর শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার বলেন, তারা এশিয়া কাপ খেলবে, এজন্য সাফকে ছোট করে দেখছেন না, প্রতিপক্ষ দলকে সমীহ করছেন। বসুন্ধরা এরিনায় বিকাল 3টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেফতার। 18 বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা ব্যবসায়ীদের। বাজার হারানোর শঙ্কা নেই, দাবি অর্থ উপদেষ্টার। সংস্কার ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যের আশাবাদ ডক্টর আলী রিয়াজের। জুলাই সনদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বিএনপি, জানালেন সালাউদ্দিন আহমেদ। চোখের জলের দিন কাটে জুলাই আন্দোলনে মাদারীপুরে প্রথম শহীদ দীপ্তর মা বাবার। রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ার ক্ষুব্ধ পরিবার। এবং উজানের ঝলে ফেনী ও নোয়াখালী নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী লক্ষাধিক মানুষ। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। ফুলগাছিতে একজনের মৃত্যু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।